দুষ্প্রাপ্য দলিল, নিষিদ্ধ পুস্তক এখন প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন কেন কিভাবে এলো? আইনের বেড়াজাল টপকে গোপনে বিক্রি হচ্ছে, না প্রকাশ্যে বিক্রি হচ্ছে? কিভাবে সম্ভব হলো আপনাদের সামনে তাই হাজির করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় অতিথিরা। আমি আপনাদের সঙ্গে এক এক করে পরিচয় করিয়ে দিই যারা এই ঘটনার সঙ্গে এবং অবশ্যই ব্যক্তি চপলাকান্ত ভট্টাচার্যের সঙ্গে জড়িয়ে রয়েছেন। অশোক কুমার মিত্র, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক, বিশিষ্ট মানুষ, তিনি রয়েছেন আমাদের আজকে স্টুডিওতে। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত যে তিনি এসেছেন। বয়সের ভারে তিনি নুজ্জ হননি, এখনও তর তাজা তার স্মৃতি। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ নায়ক, পুনশ্চ অর্থাৎ পুনশ্চ প্রকাশনার পুরোধা পুরুষ প্রকাশক এই বইয়ের, এবং আমাদের সঙ্গে অত্যন্ত পরিচিত বাঙালির কাছে মধুময় পাল, তিনি সম্পাদনা করেছেন এই বইটি। এ দুষ্প্রাপ্য দলিল তিনি অন্ধকার আধার থেকে আলোতে নিয়ে এলেন। এবং দূরাভাষে আমরা যোগাযোগ করব এমন এক ব্যক্তিত্বের সঙ্গে, তিনি হচ্ছেন চপলাকান্ত ভট্টাচার্যের সুযোগ্য পুত্র এবং একমাত্র এই মুহূর্তে জীবিত বংশধর অলোকবাবু রয়েছেন আমাদের সঙ্গে। অলোক ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, অলোকবাবু শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি আপনি, আপনার বাবা সাংবাদিক এবং সম্পাদক হিসেবে আপনার বাবার স্মৃতি কতটা উজ্জ্বল আপনার স্মৃতিতে? আমার একটু বড় হয়ে ভালো করে জানতে পেরেছি যে বাবা কি ছিলেন। আমি বাবার এই বইটি যখন বেরিয়েছিল তখন এটা আমার জন্মের আগে পাবলিশ হয়েছিল। তো পরে বাবার কাছে যা শুনেছি সেটা একটু বলি। এটা উল্লেখযোগ্য যে বইটা বাবা আর পাবলিশ করেননি। আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছিল, তুমি বইটা বললো ব্যান্ড হয়ে গেছিল, সুরাবর্দী ব্যান্ড করেছিলেন এবং পরবর্তীকালে সেই ব্যান্ডটা প্রফুল্লচন্দ্র ঘোষ যখন মুখ্যমন্ত্রী হন তিনি ব্যান্ডটা তুলেছিলেন। তিনি ঘটনাচক্রে, বাবা প্রেসিডেন্সি কলেজে যদিও আর্টসের স্টুডেন্ট ছিলেন, উনি সায়েন্সে কেমিস্ট্রি পড়াতেন, মানে বাবা ওনাকে অধ্যাপক হিসেবেই দেখতেন। তো বাবার কথায় উনি বললেন আমি চপলা ব্যান্ডটা তুলে নিচ্ছি, কিন্তু একটা তোমায় অনুরোধ করছি এই বইটা আর পাবলিশ করো না, পাবলিশ করলে আবার দাঙ্গা লাগবে। তো যাই হোক, বাবা ওনার কথা রেখেছিলেন, বাবা আর জীবিতকালে এটা পাবলিশ করেননি। তো পরবর্তীকালে মধুময় বাবু আমায় এটা অনুরোধ করেন। এই বইটার একটাই কপি ছিল, তার মধ্যে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে। তো সেটা রাজা দেবনাথ, আমার ছেলের পরিচিত, তিনি এটাকে পিডিএফ করেছিলেন। তাই থেকে ওইটা মধুময় বাবু করেন, বইটাকে পাবলিশ করার ব্যবস্থা করেন। আমি আপনাদের কাছে, মধুময় বাবুর কাছে, সন্দীপ নায়ক, আমাদের পুনশ্চর যিনি আছেন, সবার কাছে আমি খুব কৃতজ্ঞ। আপনারা এটা একজন ভুলে যাওয়া সাংবাদিক, ভুলে যাওয়া সাংসদকে নিয়ে যে আপনারা করেছেন, এই প্রোগ্রাম করেছেন, এটা আমার খুব ভালো লাগলো। তো অলোকবাবু, সত্যি আপনার সঙ্গে কথা বলতে বলতে আমরাও সমৃদ্ধ হচ্ছি, ঋদ্ধ হচ্ছি। শুধু আমি আপনাকে আর বেশিক্ষণ জ্বালাতন করব না, কিন্তু একটা প্রশ্ন, যে কোথাও কি মনে হচ্ছে কালের নিয়মে চপলাকান্ত ভট্টাচার্যের মতো সাংবাদিক, সম্পাদক এবং অবশ্যই তার মতো বাগ্মী সাংসদ, তিনবার তিনি সাংসদ ছিলেন, কোথাও কি বাঙালি তাকে ভুলতে বসেছে তার ঐতিহাসিক গুরুত্ব? কিছুটা তো কথাটা সত্যি, একবারে ভুল নয়। আপনারা এটা খুব ভালো কাজ করেছেন যে ওনার এই বইটার আলোচনা করছেন। তো আমি বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি এত বছর লোকসভার মেম্বার ছিলে, আনন্দবাজার পত্রিকার 15 বছর এডিটর ছিলে, তোমার কিছু মনে হয়নি
আমি ইচ্ছে করে এমনি হাসতে হাসতে বলেছিলাম এমন কিছু রোজগার করে যাই যাতে পরবর্তীকালের বংশধরদের কোনো অসুবিধা না থাকে। তো হাসতে হাসতে একটা সংস্কৃত শ্লোক বলেছিলেন। শ্লোকটা হচ্ছে নজাতু কাম কামানাং উপভোগেন সাম্মতি অভিশা কৃষ্ণবৎমেব ভূয় এ আবিবর্ধতে। কামনা বাসনা কখনো উপভোগ করে প্রশমন হয় না। যত উপভোগ করবে তত যজ্ঞে যেরকম আগুনে ঘি ঢাললে বাড়ে, সেরকম বাসনা বাড়তে থাকবে। তা সেই জন্যে বলছেন যে এর কোনো এর দিয়ে নেই, শেষ নেই, চাহিদার শেষ থাকে না মানুষের। বলে বললে আমি লোকসভায় বলেছিলাম, শঙ্করাচার্যের একটা স্তোত্র আছে তার মধ্যে, যে জল্লভসে নিজ কর্ম উপাত্তং বিত্তং তেন বিনোদয় চিত্তম। যে নিজের কর্মের চেষ্টায় যতটুকু রোজগার করতে পারবে তাই দিয়ে নিজের চিত্তকে সন্তুষ্ট রাখবে। তা এইটা যদি আমাদের দেশে প্রচার হয় তাহলে আর দেশে করাপশন আসবে না। তো যাই হোক, অবশ্যই অবশ্যই অলোকবাবু, আপনি যে কথা বললেন, সত্যি আজকের দিনে দাঁড়িয়ে রাজনৈতিক যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে সত্যি এই ধরনের মানুষ, যিনি তিনবার সাংসদ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৎকালীন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তার ওঠা বসা, তার এই মন্তব্যটা শুধুমাত্র রাজনীতিবিদ নয়, সাধারণ মানুষেরও জানা উচিত। চপলাকান্ত ভট্টাচার্য, সাংবাদিক, সম্পাদক, পরে তিনবারের সাংসদ, কীরকম অনাড়ম্বর জীবনযাপন এবং কোন আদর্শে বিশ্বাস করতেন। অসংখ্য ধন্যবাদ অলোকবাবু, আপনি এত রাত্রেও আমাদের সঙ্গে কথা বললেন দূরাভাষে। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। অবশ্যই আমরা আপনার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করব। এবার একেবারে চলে আসি আলোচনায়। আমাদের অনেক প্রশ্ন রয়েছে নোয়াখালীকে কেন্দ্র করে, প্রশ্ন রয়েছে এই দুষ্প্রাপ্য, একদা নিষিদ্ধ দলিল সম এই পুস্তককে কেন্দ্র করে। আমি প্রথমেই মধুময় বাবুর কাছে চলে যাব। মধুময় পাল জীবনে বিভিন্ন সময় প্রচুর লিখেছেন, অনেক বিষয়ে লিখেছেন, অনেক বই সম্পাদনা করেছেন। অনেক বই বা বিষয়ের পেছনে সম্পাদনা নামে না করলেও তার পেছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যখন 46-এর নোয়াখালী ও চপলাকান্ত সম্পাদনা করার কথা ভাবলেন, তখন কি রোমাঞ্চিত হয়েছিলেন? এটা বিস্ময়করভাবে আমার কাছে ম্যানাস্ক্রিপ্টটা এসেছিল। অলোকবাবু যেটা বললেন যে পিডিএফ করে দিয়েছেন ওরা, এই পিডিএফটা এসেছিল আমার এক বন্ধু রাজা সরকারের মাধ্যমে। উনি, রাজাও দেশভাগ নিয়ে কাজ করে, আমিও দেশভাগ নিয়ে কাজ করি। রাজা হঠাৎ আমাকে বললেন যে তোমাকে আমি একটা অসম্ভব জিনিস পড়াতে পারি বলে পেন ড্রাইভে আমাকে এই স্ক্রিপ্টটা দিয়েছিল, নোয়াখালীর ধ্বংসকাণ্ড। পড়ে আমি শিউরে উঠি। এই ডিটেল বর্ণনা এর আগে আমি কখনো পাইনি। আমি দুবার উল্লেখ পেয়েছিলাম চপলাকান্ত ভট্টাচার্যের। নির্মল কুমার বসুর 47-এর ডায়েরিতে দু জায়গায় উল্লেখ আছে যে চপলাকান্তবাবু নোয়াখালীতে গেছেন, গিয়ে গান্ধীর সঙ্গে দেখা করেছেন। এবং আরেক জায়গায় চপলাকান্তবাবু আনন্দবাজারের তখন সম্পাদক, এক মহিলা, নোয়াখালীর একটি পরিবার বিপন্ন, তারা আনন্দবাজার পত্রিকায় কিছু খবর ছাপতে চায়, কিন্তু চপলাকান্তবাবু সেই খবরটা ছাপতে পারছেন না। এই দুটো রেফারেন্সে আমি পেয়েছিলাম। যখন এটা পেলাম আমি তখন ভাবলাম যে এটা তো দলিল, সেই সময়ের ইতিহাস, এবং সেই সময় নোয়াখালীকে যারা দেখেছেন, যার পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন, এমন একটি মানুষ, তার লেখা বিবরণ, এবং সেটা পরে লেখেননি, যে সময় ঘটনা ঘটছে সেই সময় লিখেছেন। আর দ্যাট ইজ 1946-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে উনি লিখছেন। সেই সময়ে আমি সত্যিই শিউরে উঠেছিলাম এবং ভেবেছিলাম যে কীভাবে কাজটা করব, এই কাজটা করা ঠিক হবে কি হবে না, এটা নিয়ে সংশয় ছিল আমার। কিন্তু পরে দেখলাম যে ইতিহাসের দলিল হিসেবে তো এটা অবশ্যই প্রকাশিত হওয়া উচিত। সে কারণে আমি ঝাঁপিয়ে পড়লাম
এবং চপলাবাবু যে ভুল কথা বলেননি, মিথ্যে কথা বলেননি, বানিয়ে কথা বলেননি, সেটা সাপোর্টে আমি সেই সময় জেবি কৃপালনী, সুচেতা কৃপালনী এবং আরও শরৎচন্দ্র বসু সেই সময় যে বিবৃতি দিয়েছেন, এমনকি জওহরলাল নেহরু যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিগুলো আমি এর সঙ্গে জুড়ে দিলাম যে চপলাকান্তবাবুর একটি বাক্য, একটি শব্দ বানানো নয়, মিথ্যে নয়, উস্কানি নয়, ঘটনা, বাস্তব ঘটনা, সেটাই তুলে ধরে। অবশ্যই আমি আপনার কাছে অবশ্যই আসবো, এই বইয়ের ভেতরে আমরা ঢুকবো এবং যে ফর্ম, অর্থাৎ যেভাবে গোটা বইটি সেই সময় চপলাকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, মনে রাখতে হবে সেই সময় তো আর এই রকম টেলিভিশনের যুগ নয় বা ডিজিটালের যুগ নয়। তার লেখনীর মাধ্যমে অসম্ভব সংবেদনশীল মরমী মন নিয়েও নৈবক্তিক দৃষ্টিকোণ থেকে যেভাবে তিনি ছবি এঁকেছেন, আজও বোধহয় যে কোনো সাংবাদিকের কাছে এই বইটা এক কথায় বাইবেল হওয়া উচিত। কিভাবে কোনো একটি ঘটনা, সেই ঘটনাকে মরমী, সংবেদনশীল অথচ নৈবক্তিক নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। আমি একবার চলে যাব সন্দীপবাবুর কাছে, তার কারণ সন্দীপ নায়ক, আপনি সত্যি একজন নায়কোচিত কাজ করেছেন। তার কারণটা হচ্ছে এই বইটা আপনি মানুষের সামনে নিয়ে এসেছেন, কিন্তু কোথাও ভয় পাননি। একটি বই নিষিদ্ধ ছিল সোহরাওয়ার্দীর সময়, পরবর্তীকালে চপলাকান্ত ভট্টাচার্য তিনি তার জীবিত অবস্থায় এই বইটি কখনো মানুষের সামনে আসেননি, তার কারণ কথা দিয়েছিলেন পরবর্তীকালে প্রফুল্লবাবুকে, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রীকে, এবং সোহরাওয়ার্দী যখন প্রিমিয়ার ছিলেন, অর্থাৎ তৎকালীন যে বলা হতো প্রধানমন্ত্রী প্রদেশের, তিনি এই বইটি বেরোনোর সঙ্গে সঙ্গে ব্যান করেছিলেন, অর্থাৎ নিষিদ্ধ করে দিয়েছেন। সেই বইটি এইবার প্রকাশ করতে গিয়ে প্রকাশক হিসেবে একবারও ভয় পাননি, সংকুচিত হয়নি, মনে হয়নি যে ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে? এই ব্যাপারে একটা কথা বলি, বরং বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে যখন আমি মধুময়দার থেকে এই প্রস্তাবটা পাই বই করা। আমি অত্যন্ত আগ্রহের সঙ্গে আপনাকে জানাই যে আমাদের অন্যান্য বইমেলাতে প্রায় 40টা বই আমরা প্রকাশ করেছি, কিন্তু যদি খুব সত্যি ওইভাবে বলি, আমি একেবারে সেই আগ্রহ প্রকাশ করেছিলাম মধুময়দাকে, মানে টপমোস্ট প্রায়োরিটি এই বইটার ক্ষেত্রে। কারণ 80 বছর পর এই বইটা প্রকাশ করবার দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে একজন মানুষ একজনকে কথা দিয়েছিলেন যে তিনি জীবিত থাকা অবস্থায় এই বইটা বেরোবে না, এবং তিনি আমৃত্যু সেই কথাটা রেখেছেন। এবার স্বাভাবিকভাবেই আমরা তো এই বাঙালিরই উত্তরসূরি, আমাদেরও তো কিছু দায়বদ্ধতা থাকে। আমরা যদি আজকে এই বইগুলোকে সামনে না নিয়ে আসি, তাহলে দেখুন প্রকাশক আমরা আমাদের কাছে কিছু বই যাতে একটু বেশি বিক্রি হয় সেই সব ভাবতেই হয়, কিন্তু তার মধ্যে একটা বড় দায়বদ্ধতা থাকে এটা যে এই ধরনের যে কন্টেন্ট সেগুলো পাঠকের সামনে তুলে আনাটা আমরা কর্তব্য বলে মনে করি। তবে হ্যাঁ, ভয় যে পাইনি তা নয়, ভয় নিশ্চয়ই পেয়েছি। সেটা হচ্ছে এই ধরনের একটা বইকে পাঠকের সামনে তুলে ধরার ক্ষেত্রে সব ধরনের যত রকম সম্ভব সতর্কতা অবলম্বন করে পাঠক যাতে যতটা সম্ভব নির্ভুল পায় বই, সেইটা আমরা চেষ্টা করেছি। সেক্ষেত্রে মধুময়দার সাহায্য পাওয়ার কথা তো মানে অস্বীকার করার কোনো জায়গা। অবশ্যই মধুময়দা দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন, লেখালেখি করছেন এবং বিশেষ করে দেশভাগ নিয়ে নিরবিচ্ছিন্ন তার সাধনা, সুতরাং তার মতো এত অভিজ্ঞ মানুষ আর কোথায় পাওয়া যাবে। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি, বিশ্ব সাহিত্যে এরকম বারবার ঘটেছে। আমাদের অনেকেরই মনে আছে ফ্রান্স কাফকার কথা। কাফকা যখন বুঝতে পারছেন ক্রমশ তার জীবনের প্রদীপ নিভতে চলেছে, তিনি তার বন্ধু ম্যাক্স বন্ডকে কি বলেছিলেন প্রবল অভিমানে তিনি বলেছিলেন তার সমস্ত পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে, কারণ তিনি বুঝেছিলেন এই পৃথিবীতে তাকে বোঝার মতো প্রকাশক পাওয়া যাবে না, পাঠক পাওয়া যাবে না। সারা জীবন তিনি 2-4 জন ছাড়া কারোর কাছে প্রকাশই করতে পারেননি যে তিনি একজন লেখক। কিন্তু বন্ধুর কথা রাখেননি ম্যাক্স বন্ড। তার মৃত্যুর পর তার বই শুধু বিভিন্ন জায়গায় প্রকাশিত হলো না, এখনো পর্যন্ত পৃথিবীর প্রতিটি ভাষায় তার বই অনূদিত হয়েছে এবং
তার পাশাপাশি আমরা জানি যে বিশ্ব সাহিত্যের অন্যতম মাইলস্টোনের নাম ফ্রান্স কাফকা। সুতরাং সন্দীপ বাবুরা যে কাজটা করেছেন, মধুময় বাবুরা যে কাজটা করেছেন, তার জন্য নিশ্চয়ই বাংলা সাহিত্যেও তারা মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমি আপনাদের কাছে যাচ্ছি, তার আগে আমি একবার এমন একজন মানুষকে আমি আজকে পেয়েছি এবং আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। তিনি বয়সকে তুড়ি মেরে তুচ্ছ করে তিনি কিন্তু হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে রয়েছেন অশোক কুমার মিত্র, শিশু সাহিত্যিক, প্রাবন্ধিক এবং এমন একজন ব্যক্তি যিনি নোয়াখালীর ঘটনার প্রত্যক্ষদর্শী। তখন বয়স অনেক অল্প, শুধু তাই নয়, নোয়াখালী থেকে যে সমস্ত উদ্বাস্তুরা তারা ভিটে মাটি হারিয়ে কলকাতায় এসেছিলেন, সেই সময়েও তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এমন একজন মানুষ, তিনি চপলাকান্ত ভট্টাচার্যের লেখা পড়েছেন বইতে নয়, তৎকালীন কাগজে, অর্থাৎ খবরের কাগজে গরম গরম, একেবারে হাতে গরম সেই সমস্ত বর্ণনা পড়েছেন। যদিও বলছি হাতে গরম, কিন্তু মর্মান্তিক সেই সমস্ত কাহিনীর কথা তিনি পড়েছেন পাঠক হিসেবে। অশোকবাবু, আমি যে কথাগুলো বললাম তার মধ্যে অত্যুক্তি তো নেই? আমি যা বললাম ঠিক তো? না, অত্যুক্তি হচ্ছে যে ওই চপলাকান্ত নয়, তখনকার দিনের সংবাদপত্রগুলো আমরা পড়েছিলাম। আমি ওটাই বলছি, মানে চপলাকান্ত বাবুর লেখাও পড়েছেন। হ্যাঁ, আমি চপলাকান্তের লেখা নিশ্চয়ই পড়েছি। চপলাকান্ত বাবুর সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও ছিল। ওর হরিঘোষ স্ট্রিটের বাড়িতে অনেকবার গেছি, ওর সাথে অনেক বিষয়ে কথাবার্তা বলেছি। কিন্তু যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নোয়াখালীর এই ঘটনা আপনি বলেছেন যে এত বড় আমাদের কলকাতায়, আমি যখন কলকাতায় বাসিন্দা, কলকাতায় 16ই আগস্টের ব্যাপার আমরা দেখেছি। 16ই আগস্টের পরে আমি যে অঞ্চলে থাকতাম সেটা হচ্ছে নারকোলডাঙ্গা আপনারা জানেন, রাজাবাজার সংলগ্ন, মানে একটু দূরেই মুসলমান পাড়ায় শুরু। আর আমাদের ওখানে আমরা বলছি যে এই ঘটনাটাও ঘটেছে, যেমন সোহরাওয়ার্দীর কথা আপনারা বলছেন, যত বড় দাঙ্গা কলকাতায় যা ঘটলো, যা পৃথিবী এবং তার পরিণতিতে সব ভারতভাগ পর্যন্ত হয়ে গেল। কিন্তু তখনও দেখেছি যে আমাদের ওই পাড়াতে, আমাদের বাড়িটা, আমাদের ওখানে কয়েকটা বস্তিও ছিল, সেই বস্তিতে কিছু মুসলমান প্রজাও থাকতেন। তারা ওই 16ই আগস্ট দাঙ্গার পরে যখন মনে হয়েছিল যে ব্যাপারটা আমাদের, মানে দাঙ্গাটা আমাদের পর্যন্ত ছড়িয়ে আসতে পারে, তখন আমাদের বাড়ির মেয়েদেরকে তারা নিরাপদ জায়গায়, অর্থাৎ আমাদের যে আত্মীয় স্বজন আছেন হিন্দু পাড়ায়, সেখানে তারা নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিয়েছিলেন এবং পৌঁছেও দিয়েছিলেন। এবং অদ্ভুত ঘটনাও কিন্তু ঘটেছে। এই ঘটনাগুলো কলকাতার জায়গা বলেই বোধহয় সম্ভব, হিন্দু মুসলমান সম্পর্ক থাকে, আবার ব্যক্তিগত সম্পর্কে। অবশ্যই তার কারণ, আমি অশোকবাবু আপনার কাছে আসছি, তার কারণ এখনের বাঙালি অনেক হয়তো জানেন না, নিশ্চয়ই সুধীজনরা জানেন যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল সেই সময়। গোটা বাংলাদেশে, অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন অংশ তখন জ্বলছে 46-এর দাঙ্গা এবং তার পাশাপাশি বিষাক্ত নিঃশ্বাস। অনেকে আবার বলছেন একই জায়গা থেকে অস্ত্র আসছে, অর্থাৎ কোথাও ব্রিটিশরা ভারত ভাগের আগে আগুন ধরিয়ে দিয়ে ধীরে ধীরে এই উপমহাদেশ থেকে তারা জানে তাদের চলে যেতে হবে। অনেকে বলছেন এটা তাদেরও ষড়যন্ত্র হতে পারে। ঠিক সেই সময় এই ধরনের ঘটনা কোথাও মরুদ্যানের মতো, অর্থাৎ সম্প্রীতি, মানবতা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই গভীর সখ্যতা, মমত্ব এবং বিভিন্ন ধরনের মানবিক উপাদানগুলো আমাদের সমৃদ্ধ করে। আমি একবার চলে যাব গান্ধীজি নোয়াখালীতে যখন যাচ্ছেন তিনি কি লিখছেন সেটা আপনাদের একটু শোনাই, বুঝতে পারবেন। গান্ধী লিখছেন, জনবিরল রাস্তায় মোটর গাড়িতে করে যাবার সময় দেখলাম পথের দুধারে 2 ফুট উঁচু জঞ্জালের স্তূপ জমা হয়ে রয়েছে। যত দূর চোখ যায় পাশের রাস্তা আর গলিগুলোতে আসবাবপত্র দোকান এবং পোড়া বাড়ির শাড়ি চোখে পড়ে। এই সব দেখে যখন ভাবি মানুষের দলবদ্ধ উন্মত্ততা তাকে জন্তুর অধম করে তুলেছিল, তখনই এক দম বন্ধ করা অনুভূতিতে মন অভিভূত হয়ে ওঠে। এই রকম অবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না, মানুষের প্রকৃতি এটা সহ্য করবে না।
মোহনদাস করমচাঁদ গান্ধী নোয়াখালীর ডায়েরিতে এই কথাগুলি লিখেছেন এবং অত্যন্ত সুচারুভাবে এই বইয়ের শুরুতে এরই উদ্ধৃতি নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার ছবি। আমি আবার আলোচনায় ফিরে আসবো, তার কারণ আমাদের মন সত্যি মাঝে মাঝে ব্যথিত হয়ে যায়। এই যে দেশ ভাগ, এই যে আমাদের বাংলাকে ভাগ করা, এই যে গোটা ঘটনা, বিশেষ করে নোয়াখালীর ঘটনা, এবং সেখানে যে পরিমাণ মানুষ তারা নিহত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তা আজও সেই কালো দিনগুলো ভাবলে শিউরে উঠতে হয়। আমি একবার অশোকবাবু আপনার কাছে চলে যাব। আপনি যে কথা বললেন সত্যি খুব মানবিক। আমাদের আসলে তো ধর্ম নয়, আসলে তো বর্ণ নয়, আসলে তো মানবিক মানুষগুলো তো সব যুগেই সব জায়গায় সর্বত্রই থাকে। সেই সময় আপনি তো খুবই ছোট, কিন্তু কি কাজ করছিলেন? স্বেচ্ছাসেবক, শিয়ালদা স্টেশনে নাকি আপনি স্বেচ্ছাসেবক ছিলেন, নোয়াখালী থেকে মানুষ আসছেন। শুধুমাত্র নোয়াখালী নয়, পূর্ব বাংলা থেকেই মানুষ সেভাবে যে এসরাস হয়েছিল, অত মানুষ চলে আসা, এটা আমাদের ইতিহাসে কখনো কখনো সে জিনিস ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। সে এবং আমরা চাইও না এরকম আর ঘটুক। অদ্ভুতভাবে মানুষ চলে এসেছে, তারা আশ্রয় পেয়েছে এবং শিয়ালদা স্টেশনে, শিয়ালদার প্ল্যাটফর্ম তো ভর্তি হয়েছিল এবং ওইখানটায় একটা ব্যবস্থা করা গিয়েছিল সরকারের পক্ষ থেকেই, হয়তো সেখানটায় ওদের খাওয়ার ব্যবস্থা করা হতো। আমি সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি ওদের সরাসরি খানিক সেবা করতে চাই। কি করতে চাও? আমি বললাম ওদের আমি খাবার বিলি করতে চাই। খাবার বিলি করতে গেলাম, সে সারি দিয়ে এক সারি দু সারি এবং মিলে প্রায় 100 জন বসে আছেন। সেখানে আমি চেষ্টা করেছিলাম ভাত বা ডাল দিতে, সেগুলো এত বড় হাতা এবং বালতি, আমার ওই 10 বছরের বয়সী ছেলের পক্ষে সেটা সম্ভব ছিল না। কিন্তু পরবর্তীকালে তখন আমাকে দেওয়া হলো নুন এবং লঙ্কা, এই দুটো বিলি করার, কাঁচা লঙ্কা এবং নুন। সেটা আমার ভীষণ চাহিদা ছিল। ওই দূর থেকে ডাকছে, খুব মানে আপনার চাহিদা ছিল খুব? হ্যাঁ, আপনার চাহিদা ছিল। আমার চাহিদা ছিল যে আমি আমার যে জিনিস দেব সেটা তখন আমার মনে হয়েছিল আমি খুব যোগ্য লোক, খুব মানে এফিশিয়েন্ট মানুষ, সেই জন্য আমাকে এরা ডেকে নিচ্ছে। কিন্তু পরবর্তীকালে আমার এই বোধটা হয়েছিল আসলে ওদেরকে যে আমরা ভাত দেওয়া হতো, ওদেরকে যে ডাল দেওয়া হতো, যে তরকারি দেওয়া হতো, সে ভাত নিশ্চিত করেই আমাদের বাড়িতে আমরা যে ভাত খাই সে ভাত নয়, অনেক ফুটিয়ে ফুটিয়ে তার চেহারা যা দাঁড় করিয়ে দেওয়া হতো, অর্থাৎ অল্প চালে বেশি লোককে খাইয়ে দেওয়া, এবং ডাল বা তরকারিতে সে পরিমাণ মশলা, তেল ইত্যাদি দেওয়া হতো না। যার ফলে ওই ভাতটা খাবার জন্যে তাদের নুন এবং লঙ্কার অত চাহিদা ছিল, এবং সেটা আমাকে খুব মানে তৎপরতার সাথে এবং খুব যোগ্যতার সাথে সে বিলি করতে হতো আমাকে, এবং সেটাই আমার খুব আনন্দের ব্যাপার ছিল সে সময়। কিন্তু পরবর্তীকালে আমার খুব খারাপ লেগেছিল। নিশ্চয়ই সরকারি বরাদ্দ তার চাইতে অনেক ভালো কিছু ছিল। সেখান থেকেও যেমন আমি মুসলমান আমার প্রজাদের কথা বলেছিলাম যে তারা আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিল, কিন্তু এখানকেও তখন কিছু কিছু এই ধরনের মানুষও ছিল যারা ওইখান থেকে চাল বা ওখান থেকে ডাল ইত্যাদি থেকেও তারা ভাগ বসাতো, এবং তখনও মানুষের চরিত্রে এটাও কিন্তু ছিল। শুধুমাত্র আমরা যেমন ভালো মানবতার কথা বললেন আপনি, যে মানবিকতার সাথে মানুষের লোভ, এই প্রবৃত্তি কিন্তু সে সময়তেও ওই 48, 49, 50-এও দেখেছি, এবং এটা আমার কাছে খুব বেদনাদায়ক হয়েছিল যখন ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। অবশ্যই অত্যন্ত মূল্যবান আপনার এই কথা, তার কারণ সেই সময় রিলিফের চাল, রিলিফের যে সমস্ত জিনিসপত্র থাকতো, সেই জিনিসপত্রগুলো বাইরের বাজারে বিক্রি করে দিয়ে সেই সময় বড়লোক হয়েছে, এরও নজির তো কলকাতায় আছে, আমরা জানি। আমি একবার চলে যাব মধুময় বাবুর কাছে। মধুময় বাবু, আমি এবার একেবারে কন্টেন্টের ফর্মের দিক থেকে আসছি। কন্টেন্টটা সম্পর্কে তো মোটামুটি এখন আমরা অনেকেই বুঝতে পেরেছি। নোয়াখালীর সেই আশ্চর্য অমানবিক ঘটনা যা আমাদের স্তম্ভিত করে দেয়, সেই ঘটনাটা লিপিবদ্ধ করেছেন। সেই সময় টেলিভিশন নেই, এত ছবি অর্থাৎ স্থিরচিত্র বা ভিডিও ফুটেজেরও এত চারিদিকে পাওয়া যাচ্ছে না, এবং সেই সময় সাংবাদিকদের বা লেখকদের একটা বিরাট ভূমিকা থাকতো এইরকম রিপোর্টাজের ক্ষেত্রে, যে তারা লেখার মধ্যে দিয়ে একটা ছবি এঁকে দিতেন।
চপলাকান্ত ভট্টাচার্যের এই লেখাতে সেই ছবি আপনি দেখতে পেয়েছেন? চপলাবাবু যখন যাচ্ছেন কলকাতা থেকে বিমানে যখন উঠলেন, আচার্য কৃপালনী, সুচরিতা কৃপালনী, শরৎ বসুর সঙ্গে বিমানে নোয়াখালীর ওপর দিয়ে যখন যাচ্ছেন, অক্টোবর মাস, বর্ষা হয়েছে, চারদিক শ্যামল হয়ে আছে এবং জল, নোয়াখালী মানে খালে ভর্তি দেশ, খালে ভর্তি একটা প্রান্তিক জায়গা। সেই সবুজ প্রকৃতি, তার ওপরে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলি জমে আছে। এটা উনি বিমান থেকে দেখছেন। এই দেখাটা কিন্তু ওর বর্ণনা থেকে আমি আজও দেখতে পাই যে ওই রকমভাবে তার মধ্যে উনি দেখছেন লোকজন পালাচ্ছে, সার বেঁধে লোকজন পথ ধরে পালাচ্ছে, এবং কোথাও কোথাও দেখছেন যে ভাঙা বাড়ি পড়ে আছে। বিমান থেকে যেটা দেখা যায়, যতটুকু দেখা যায় উনি বর্ণনা দিয়েছেন। তারপরে যেটা ধীরে ধীরে উনি গেলেন, উনি তো দুবার গিয়েছিলেন, একবার গিয়েছেন 19 অক্টোবর গেলেন, তারপরে গেলেন নভেম্বরের মাঝামাঝি। উনি যখন প্রথম গেলেন, চপলাবাবু যখন গেলেন, তখনও কিন্তু গান্ধী গিয়ে পৌঁছননি এবং রিলিফের কাজ কিছুই আরম্ভ করা সম্ভব হয়নি। দ্বিতীয়বার যখন গেলেন তখন গান্ধী পরিক্রমা শুরু করে দিয়েছেন, গ্রামে গ্রামে ঘুরছেন। এই গ্রামে গ্রামে ঘোরা, দুস্থ মানুষের সেবা, আর্ত মানুষের যে চাহিদা, তার কত রকমের বিপন্নতা, সেগুলো কিন্তু উনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। কোথাও এতটুকু বাড়াবাড়ি নেই, উস্কানি নেই। আমার বলা দরকার যে আমরা বলি নোয়াখালীর দাঙ্গা, চপলাবাবু কিন্তু একবারও দাঙ্গা শব্দটা ব্যবহার করেননি, একবারও দাঙ্গাবাজ শব্দ ব্যবহার করেননি, দাঙ্গায় উপদ্রুত সেটাও ব্যবহার করেননি। উনি বলেছেন উপদ্রবকারী এবং উপদ্রুত। নিরপেক্ষতা তো বটেই, একটা অদ্ভুত সংযম ছিল। আমি এখানে একটু আপনাকে প্রশ্ন করতে চাইছি মধুময়দা, অবশ্যই এটা আমার স্পর্ধা বা এটা কোনোভাবে ধরবেন না যে আমার মতামত, আমার সবিনয় প্রশ্ন, টাফ টকে তো টাফ প্রশ্ন হবে। কোথাও কি মনে হচ্ছে চপলাকান্ত ভট্টাচার্যের মতো সাংবাদিক, সম্পাদক, দৃঢ়চেতার মানুষ, তিনিও কোথাও আসলে ভয় পেয়েছিলেন, তাই দাঙ্গা শব্দটা ব্যবহার করেননি, নাকি উল্টোটা? না, উল্টোটাই। উনি বলছেন এটা সাম্প্রদায়িক দাঙ্গা নয়। বইটা পড়লেই বোঝা যাবে এটা সাম্প্রদায়িক দাঙ্গা শব্দ ব্যবহার করেনি, সাম্প্রদায়িক হাঙ্গামা নয়। এটা হচ্ছে সংখ্যালঘুর বিরুদ্ধে যুদ্ধ এবং সিভিল ওয়ার। কেন সিভিল ওয়ার? আমাদের স্বাধীনতা সংগ্রামকে প্রতিহত করার জন্য, ব্যর্থ করার জন্য একটা সিভিল ওয়ার চাপিয়ে দেওয়া হয়েছে, যে কনস্পিরেসির সঙ্গে ব্রিটিশ এবং মুসলিম লীগ এরা দুপক্ষই জড়িত। চপলাবাবু ভয় পাওয়ার মানুষ একেবারেই নন। তার কারণ এই টেক্সটটা পড়লেই বোঝা যাবে, সুরাবর্দির সঙ্গে তিনি রীতিমতো বিতণ্ডায় যাচ্ছেন। সুরাবর্দি যখন ওর লেখার ওপর লিখতে বারণ করছেন, লেখা প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা জারি করছেন, তখনও কিন্তু তিনি লেখা বন্ধ করছেন না। আনন্দবাজার এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, নতুন করে জামানত কিনতে হচ্ছে আনন্দবাজার পত্রিকাকে। সেই সময় 7,000 টাকা জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, আবার নতুন করে জামানত কিনতে হলো 17,000 টাকা দিয়ে। অর্থাৎ সেই সময় 1946-এ 24,000 টাকা, হিন্দুস্তান স্ট্যান্ডার্ড 24,000, আনন্দবাজার 24,000। অ্যামাউন্টটা কিন্তু কম নয়। কিন্তু উনি লেখা বন্ধ করেননি, উনি ধারাবাহিকভাবে লিখেছেন। ওর উপর বারবার নিষেধাজ্ঞা এসেছে, উনি কিন্তু লিখে গেছেন। যদি ভয় পেতেন তাহলে উনি হয়তো বন্ধ করে দিতেন। আরেকটা কথা বলা দরকার আমার এখানে, সুরাবর্দি যেটা করেছিলেন, নোয়াখালীর ভেতর থেকে যেন কোনো খবর বাইরে না আসতে পারে, তার জন্য সমস্ত জায়গায় তিনি
পাহারার ব্যবস্থা করেছিলেন। পোস্ট অফিসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রিপোর্টাররা এসে যদি কোনো টেলিগ্রাম পাঠাতে চায় তোমরা সরাসরি না বলে দেবে আমার নাম করে, বলবে যে ওটা পাঠানো যাবে না, অর্থাৎ খবর পাঠানো যাচ্ছে না, ছবি পাঠানো যাচ্ছে না। এইরকম মানে আজকের দিনে তো সুযোগ সুবিধা তো অনেক বেশি বেড়েছে, তখন যেটুকু সুযোগ সুবিধা ছিল সেটাও সুহরাওয়ার্দী অ্যাভেল করতে দেননি, যার জন্য অনেক পরে খবর এসেছে, অনেক পরে, মানে ঘটনা ঘটে যাওয়ার 4 দিন কি 5 দিন পরে কিছু খবর এলো, তারও পরে 10 দিন পরে আবার কিছু খবর এলো। গান্ধী চলে যাওয়ার পরে তখন আর ফ্লাডগেট আটকে রাখা সম্ভব হলো না, খুলে গেল। গান্ধীর যাওয়াটা এই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল যে গোটা পৃথিবীর ফোকাসটা গিয়ে নোয়াখালীতে পড়ল। অবশ্যই আমি এখানে আসছি, এখানে আমাদের একটা জিজ্ঞাসা রয়েছে। চপলাকান্ত ভট্টাচার্যের লেখাতে খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে যে নোয়াখালীর কথা আপনি যেরকম বলছিলেন, খাল বিলের জায়গা এবং নোয়াখালীর ইতিহাস এর মধ্যেই তিনি লিখছেন। সেখানে খুব সুন্দরভাবে প্রতিবেশী হিসেবে একদিকে হিন্দু এবং মুসলিম উভয়ই থাকতো এবং আপাত দৃষ্টিতে দশকের পর দশক সেখানে খুব শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল। এমনকি তার বর্ণনার মধ্যেও রয়েছে এবং আপনারাও জানেন, বিভিন্ন জায়গায় আমরা পড়েছি, সেখানে একই বাড়িতে, বিশেষ করে বাড়ির যারা অত্যন্ত বিশ্বস্ত যারা, সেটা পরিচারক পরিচারিকাও হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে, উভয় ধর্মের মধ্যে একটা আশ্চর্যজনকভাবে খুব শান্তিপূর্ণ মানে বসবাস করতেন খুব সুন্দরভাবে। কিন্তু কোথাও একটা ষড়যন্ত্রের চিত্রনাট্য আঁকা হচ্ছিল এবং যেহেতু নোয়াখালী দুর্গম জায়গা, খাল বিল দিয়ে আটকানো এবং ঝট করে যদি আমি মেনল্যান্ড ধরি আর কি, কলকাতা বা অন্যান্য অঞ্চলগুলোকে, তার সঙ্গে যোগাযোগ করা যায় না, সেই জন্যেই বেছে নেওয়া হয়েছিল। এবং এই নোয়াখালীর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার চিত্রনাট্য তার বছরখানেক আগে থেকেই খুব সুচিন্তিতভাবে সুচারুভাবে আসলে সেই চিত্রনাট্য, ষড়যন্ত্রের চিত্রনাট্য তৈরি হচ্ছিল। আপনি বিশ্বাস করেন? না, এটা ঘটনা 1 বছর আগে না, কলকাতার দাঙ্গা, বছর খানেক আগে, মানে 1 বছর না, কলকাতার দাঙ্গা ঘটে যাওয়ার পরেই, অর্থাৎ গ্রেট ক্যালকাটা কিলিং এর পরেই 23 সেপ্টেম্বর থেকে সুহরাওয়ার্দী খবরের কাগজের উপর নিষেধাজ্ঞা জারি করতে শুরু করলেন। খবরের কাগজ যেন কোনো এই কলকাতার দাঙ্গা নিয়ে বা অন্য কোনো দাঙ্গা নিয়ে খবর ছাপতে না পারে। এই যে নিষেধাজ্ঞা জারি, এখান থেকেই চক্রান্তটা শুরু হলো। এবং তারপরে চপলাবাবু নামটা বলেছেন যে একজন মুসলিম লীগের সদস্য, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এরপর নোয়াখালী হবে, অর্থাৎ নোয়াখালীটা বেছে নেওয়া হয়েছিল। নোয়াখালীতে 18% হিন্দু আর 82% মুসলিম, মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা। সেখানে হিন্দুরা কোনোভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এবং একটা প্রান্তিক জেলা, একেবারেই প্রান্তিক জেলা, রাস্তাঘাট অনুন্নত, সেখানে যদি কোনোভাবে ধর্মীয় উস্কানি দেওয়া যায়, প্ররোচিত করা যায়, তাহলে অনায়াসে এই ঘটনাগুলো ঘটিয়ে দেওয়া যাবে, যেটা ওরা চাইছে, অর্থাৎ যেটা চপলাবাবুর ভাষায় সিভিল ওয়ার অন মাইনরিটি, এটা ঘটিয়ে দেওয়া যাবে। কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না। যে ক্ষয়ক্ষতিটা কলকাতায় হয়ে গেছে, কলকাতায় শুরু করেছিল মুসলিমরা, আমি ইতিহাসের দিক থেকে বলছি, কোনো পক্ষপাত নিয়ে বলছি না, ইতিহাস যা বলছে, ভবতোষ দত্তর বিবরণের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, শুরু করেছিল মুসলিমরা, কিন্তু দ্বিতীয় দিন থেকে পাল্টা যখন হিন্দুরা মারতে শুরু করলো, তখন কিন্তু ক্ষয়ক্ষতিটা বেড়ে গেল, অভাবিত, অস্বাভাবিক, প্রায় 10,000 মারা গিয়েছিল বলে বলা হয়। এতটা ক্ষয়ক্ষতি এখানে মুসলিমদেরও মরতে হয়েছিল। নোয়াখালীতে কিন্তু মুসলিমদের কারো গায়ে হাত লাগেনি, কাউকে প্রাণ দিতে হয়নি। যারা প্রাণ দিয়েছেন তারা হিন্দুদের বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন। অবশ্যই আপনিও খুব সুন্দরভাবে বললেন এবং চপলাকান্ত বাবুর বইতেও খুব পরিষ্কারভাবে লেখা আছেন। আসলে ধর্ম নয়, আসলে সেই সময় যে কথা অশোকবাবু তার স্মৃতিচারণায় বলছিলেন, যে সেই সময় আশ্চর্যজনকভাবে মৈত্রী ছিল, মানবিক মানুষ ছিলেন উভয় পক্ষেই, কিন্তু অনভিপ্রেত এই ঘটনাগুলোকেও আমরা এড়িয়ে যেতে পারি না। সবসময় মনে রাখবেন,
যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সমস্ত পক্ষেই থাকেন, সমস্ত ক্ষেত্রেই থাকেন, সব জায়গায়ও, এবং প্রত্যেক জায়গাতেই মানুষ আসলে সম্প্রীতি এবং শান্তির সহ অবস্থান চান। কিন্তু বেশ কিছু দুষ্কৃতী যাদের কোনো ধর্ম হয় না তারাই এই ধরনের ঘটনা ঘটান। আমি একবার অশোকবাবুর কাছে চলে যাব। অশোকবাবু, কোথাও কি আপনিও একই কথা মনে করেন? বদ্ধভূমি হিসেবে নোয়াখালীর কথা বেছে নেওয়া হয়েছিল, বদ্ধভূমি তৈরি করা হবে বলে রাজনৈতিক কারণে এবং সংকীর্ণ রাজনৈতিক কারণে। এটা আপনি ভাবতে পারেন, আমার কাছে খুব স্পষ্ট ধারণা নেই, কিন্তু এটা ঠিক যে যখন কলকাতায় দাঙ্গাটা শুরু হলো, কলকাতা আপনি দ্বিতীয় দিন নয়, 4th ডে থেকে আসলে হিন্দুরা প্রতিরোধ, এবং প্রতিরোধ শুধু নয়, এমন পাল্টা আক্রমণের জায়গাতে চলে এলো, যার ফলে তখন ওদের এই দাঙ্গাটাকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিশ্চয়ই হলো। মধু ঠিকই বলেছেন যে এই পরিকল্পনাটা তারপরেই তৈরি হয়েছিল, এবং নোয়াখালীকে বেছে নেওয়া হয়েছিল। মানে ওই গোলাম সারোয়ারের কথা আমি বললাম, গোলাম সারোয়ার একজন অদ্ভুত মানুষ, যে মানুষটাকে তেমন কিছু নয়, একটা ব্যক্তিগত সম্পর্কের ব্যক্তিগত একটা এতে মামলায় তার একটা ওই ওয়াকাফের মতন একটা সম্পত্তি আর কি, সেই সম্পত্তিটা দখল নিয়ে ওরা অনেক দিন দখল নিয়েই ছিলেন, সেটা সেই মামলায় ওর যারা আসল মালিক তারা ওই রাজেন্দ্রবাবুকে উকিল ঠিক করেছিলেন, এবং সেই এতে মামলায় ওরা হেরে যায়। তার ফলে গোলাম সারোয়ারের একটা ব্যক্তিগত আক্রোশ ছিল রায়চৌধুরীর উপরে, এবং সেইটাকে সেই সুযোগ নিয়ে ওই দাঙ্গাটাকে ওই জায়গাতে পৌঁছে দিতে পেরেছিল। এবং সেটার পেছনে মুসলিম লীগের অদ্ভুত সমর্থন ছিল, এবং দাঙ্গাটাকে এতখানি, আপনি যে সম্পর্কের কথা বলছিলেন, যে সত্যি সত্যি ওই যে 82% মুসলমান, তার মধ্যে অনেকেই ওই কৃষক শ্রেণীর বা যারা ওইখানে সম্পন্ন হিন্দুদের বাড়িতে তারা কাজকর্ম করতেন, এবং কাজকর্ম করতেন, ওর সম্পর্কটা ছিল অত্যন্ত মধুর। কারোর সাথে ওই ধরনের যে ধর্মীয় কারণে তাদের খুব এই করা হচ্ছে তা নয়, কিন্তু সম্পর্কটা এরকম ছিল, তারা মেনেও নিয়েছিল। যদি এই উস্কানিটা গোলাম সারোয়ার বা তার মুসলিম লীগ তখন যেভাবে উস্কানিটা এমন জায়গাতে পৌঁছে দিয়েছিল, তার সাথে প্রশাসনের যদি সমর্থন থাকে, অর্থাৎ তুমি যা খুশি করতে পারো, প্রশাসন তোমার গায়ে হাত দেবে না, তাহলে যে অবস্থাটা দাঁড়ায় সেই অবস্থাটাই হয়েছিল। এবং ওই যে প্রত্যন্ত অঞ্চল যেখানে সহজে প্রশাসন পৌঁছতে পারবে না, সংবাদপত্র পৌঁছতে পারবে না, সংবাদ মাধ্যম পৌঁছতে পারবে না, সেই জায়গাটায় সেই সুযোগটা সেই সময় নিতে পেরেছিল। এবং আজকের কথা নয়, ওটা তো প্রায় 80-85 বছর পুরনো, সেই সময় যে কাণ্ডটা ঘটেছিল আজকের দিনে ভাবাই যাবে না। তখন নোয়াখালী সত্যি সত্যি, নোয়াখালী কেন, তখন অনেক জায়গায় আমরা খুব সহজগম্য ছিল না, এবং ওটা অনেক বোধহয় 3 দিন লাগতো নোয়াখালীতে পৌঁছতে। সেই কারণে, আর তারপরে তো যদি ওই ধরনের প্রশাসনিক বাধা থাকে, তাহলে তো আর এক ধরনের বিপত্তি হয়, যার ফলে সংবাদগুলো এসে পৌঁছতে পারতো না। আপনি টাটকা বলছিলেন ঠিকই, আমি টাটকা খবরের কাগজে পড়ছি, কিন্তু সে খবর হয়তো অনেক দিনের বাসি হয়ে গেছে। কিন্তু এই কথাগুলো মনে আছে, তখন এই নামগুলো আমার মনে আছে, যে আজ 80-85 বছর আগে, তখন আমার 10 বছর বয়স, সেই সময় ভাবতে পারছি, মনে রাখতে পারছি যে এই নামগুলো, যে কারা তার সেই সাথে জড়িত ছিল, এই সম্পর্কগুলো কাগজে তখন স্পষ্ট করে লেখা হয়েছিল। এটা মধুবাবু বলেছেন যে সত্যি সত্যি চপলবাবুর এই বইয়ের কথা আমার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল, বললাম তো, কিন্তু এই বইয়ের কথা আমিও জানতাম না। এটা একটা সত্যি একটা লুপ্ত, মানে গুপ্তধন উদ্ধার করেছেন, এ কথাই আমার মনে হচ্ছে মধুবাবু যেটা করেছেন, এটা আমাদের কাছে সম্পদ হয়ে রইল, এটা আমার বিশ্বাস। অবশ্যই এটা তো আমার ব্যক্তিগত বিশ্বাস। যারা ইতিহাস লিখবেন অত্যন্ত নৈবক্তিক দৃষ্টিকোণ থেকে, তারা একটা আকর গ্রন্থ পেলেন। আমি এখানে সন্দীপবাবুকে আমি প্রশ্ন করব, আসলে অনেক সময় দেখুন, আমরা তো জানি যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এমন কিছু বই, যে বইগুলো সেটা যে কোনো ধর্মেরই হোক, মৌলবাদীদের কাছে অস্ত্র হয়ে উঠতে পারে। এবং এটা তো কখনোই কাম্য নয় যে ইতিহাসের কোথায় কখনো কি হয়েছে সেটাকে ধরে এই মুহূর্তে রাজনীতি করা, এটা কোনো সুস্থ মানুষ করে না।
এবং আমরা সবাই এটুকু এখন অন্তত বুঝি যে গোটা পৃথিবীতে আসলে দু ধরনের মানুষ থাকেন। এক ধরনের মানুষ তারা শুভবুদ্ধি সম্পন্ন, এবং এক ধরনের মানুষ তারা বিভিন্ন সময় ওঁত পেতে থাকে যে কোথা থেকে তাদের ব্যক্তিগত ফায়দা হবে। এমনকি যে কথা অশোকবাবু খুব সুন্দরভাবে বললেন যে ব্যক্তিগত নিজের ইচ্ছে অনিচ্ছা প্রতিহিংসা সেই সময়ও তো ঘটনা ঘটেছে, এবং সেটা উভয় পক্ষে। অর্থাৎ একদিকে যারা রিলিফের চাল ডাল তেল নুন সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন, মুক্ত বাজারে বিক্রি করছেন, তারাও একদিকে যেমন অন্যায় করছেন, আরেকদিকে এটাও তো ঠিক যে ব্যক্তিগত কারণেই কোনো উস্কানিমূলক একটা জায়গায় গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছে। কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন, এই বইটি অনেকেই তো মনের মাধুরী মিশিয়ে সত্য কাহিনী অবলম্বনে বিভিন্ন স্বার্থে লেখেন। এই বইটির ক্ষেত্রে বাণিজ্যিকভাবে আপনাকে তো সেই জায়গাটা দেবে না, কারণ এর মধ্যে তো কোনো ইন্ধন নেই, এর মধ্যে তো কোনো জিগির নেই, এর মধ্যে তো কোনো রাজনীতি নেই বা কোনো কারোর ফায়দা হওয়ার নেই। তা সত্ত্বেও কি মনে হচ্ছে যে এই বইটি হয়ে উঠতে পারে আকর গ্রন্থ? না, এটা মনে হওয়ার কোনো কারণ নেই। এটা আকর গ্রন্থ আমরা বিশ্বাস করি এবং আমরা জানি এটা আকর গ্রন্থই। আর এখানে এই রকম ব্যাপার নেই কোনো যে এটা হতে পারে বা হবে কি না এই নিয়ে আমাদের মধ্যে কোনো সংশয় নেই। এটা আকর গ্রন্থই। এবং একটা জায়গায় এটা আমার একেবারেই ব্যক্তিগত মত যে কোনোদিনই এই দেখুন ইতিহাসে যেটা ঘটছে সেইটাকে সবসময় সমাজের একটা অংশ থেকে সেটাকে এই উস্কানি এইসব শব্দগুলো বলে এতে সমাজের ক্ষতি হয়ে যেতে পারে, দাঙ্গা লাগতে পারে কিছু। এবং এই যে আপনি সুবিধাবাদী কিছু লোক বললেন যারা এইগুলোকে সুযোগ নিয়ে কিছু সমাজে প্রচার প্রসার করে, সেক্ষেত্রে না নিশ্চয়ই তারা ভীষণ অর্গানাইজড হয়। এবং সেখানে না একটা রাজনীতির কারণ না থাকলে এইগুলোকে গেছে বা ইতিহাস থেকে মুছে দেওয়া গেছে সেটা তো যায়নি। খুব দামি কথা বললেন, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যাবে না। ঠিক তার আশ্রয় গন্ধ বেরিয়ে আসবে, সামনে আসুক, পাঠক দেখে নিক। এবং আমার বিশ্বাস শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যাই বেশি। সবাই সবটা জানুক না যা কি ঘটেছে, সেখান থেকে বরং আমরা শিক্ষা নিয়ে আগামীর পদক্ষেপ কিছু নিই না। খুব সুন্দর বললেন। আমি একবার মধুমেতার কাছে যাব। মধুমেতা, কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই গ্রন্থটি পরবর্তীকালে গবেষণার জন্য আকর গ্রন্থ হয়ে উঠতে পারে? অবশ্যই। আমি এর আগে আমার দেশভাগ দেশভিকারি বইতে যখন নোয়াখালীর দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিং, 50-এর দাঙ্গা, 64-র দাঙ্গা, এর ইতিহাসগুলো যখন লিখি তখন বেশ কিছু বই আমি পেয়েছিলাম প্রত্যেকটা দাঙ্গারই। শুধু নোয়াখালীর দাঙ্গার কোনো বই আমি পাইনি। নোয়াখালী দাঙ্গা রেফারেন্স পেয়েছি এখানে সেখানে, অল্প অল্প ছেঁড়াখোড়া কিছু রেফারেন্স পেয়েছি। এইরকম একটি বই হাতের কাছে থাকলে পরে সেটা অবশ্যই গবেষকদের খুব সহায়তা করবে। আর একটা কথা আমি এখানে বলে রাখি, জ্যোতির্ময়ী দেবী 1967 সালে একটি উপন্যাস লিখেছিলেন, তার নাম এপার গঙ্গা ওপার গঙ্গা। শুরু হচ্ছে এই নোয়াখালী রায়ট দিয়ে। একটা বাড়িতে, হিন্দু বাড়িতে আগুন লাগানো হলো, সেই বাড়িতে কাজ করে যারা, তারা মুসলিম কামলা, বাচ্চা বাচ্চা ছেলে, তাদের সেদিন চেহারা পাল্টে গেল। সুতারা দত্ত, তার বাবাকে খুন করা হলো, দিদিকে তুলে নিয়ে যাওয়া হলো, মা জলে ঝাঁপ দিয়ে পড়ে আত্মঘাতী হলেন। সুতারা বেঁচে গেল কোনো রকমে। সুতারা বারবার করে প্রশ্ন করেছে কেন এটা হলো, কেন এরকম। এবং সেই সুতারাকে, এই বালিকাকে যারা রেখেছিলেন, যিনি রেখেছিলেন পরম স্নেহে, তিনি কিন্তু মুসলিম তামিজউদ্দিন। হ্যাঁ, এবং তাকে বারবার এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে কেন বিধর্মী মেয়েকে রাখা হয়েছে। অর্থাৎ একটা অপূর্ব সুন্দর একটা কিন্তু মানবিক সম্পর্ক আছে উভয়ের মধ্যে। মৈত্রেয়ী এবং মানবিক সম্পর্কের যে কথা মধুময়দা বলছেন, এবং আমাদের সময় শেষ, কিন্তু আলোচনার অনেক কিছু ছিল। আমি আমাদের অনুরোধ করব আবার আমাদের আসতে। আমি সবশেষে বলবো,
আপনি যে প্রসঙ্গটা নিয়ে এলেন, আজকে তো মানুষের মন থেকে ধীরে ধীরে এসব হারিয়ে যাচ্ছে। কোথাও কি মনে হচ্ছে যে একটা গুপ্তধনের অন্তত হদিস দিলেন আপনি? হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগছে যে একটা গুপ্তধনের হদিশ দিলাম। এর আগে একটা মরিচ ঝাঁপি নিয়ে যখন কাজ করেছিলাম, এক্সপোজ করেছিলাম আর কি, সেটা এক্সপোজার ছিল। সেই সময় রাজনীতির সঙ্গে ওটা মিলে যাওয়ার ফলে অনেকে আমাকে বলেছিল তুমি পলিটিক্যাল এজেন্ডার সঙ্গে, পলিটিক্যাল এজেন্ডা ধরে তোমার বইয়ে করেছো। এখন অন্তত কেউ বলতে পারবে না পলিটিক্যাল এজেন্ডার সঙ্গে আমি ম্যাচ করিয়ে নিয়েছি নিজেকে। কিন্তু একটা বই আমি খুঁজে দিলাম ৭৭ বছর বাদে বাঙালি পাঠকের হাতে, যদি অনুবাদ হয় তো অবাঙালি পাঠকেরাও পড়তে পারবে। বাংলার ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যে সময়টায় বাংলা ভাগ অনিবার্য করে তোলা হচ্ছিল, কিভাবে অনিবার্য হয়ে উঠল তার বিবরণ চপলাকান্তবাবু লিখে রেখে যায়। অবশ্যই আমি একবার চলে যাব খুব দ্রুত আপনার কাছে। চপলাকান্ত বাবুকে আপনি দেখেছেন, আমরা দেখিনি। তার সুদর্শন চেহারা আমরা দেখতে পেয়েছি, তার লেখা দেখতে পেয়েছি, এবং আমার তো মাঝে মাঝে লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল তিনি যদি কোনোদিনও টেলিভিশনে আসতেন তাহলে একটা অসামান্য কীর্তি করতে পারতেন, কারণ তার লেখার মধ্যে দিয়ে ছবি দেখা যায়। তিনি শব্দের পর শব্দ বসিয়ে ছবি আঁকেন। তার বইয়ের একটা অংশ শুরু হচ্ছে, যে কথা মধুময়দা বললেন, এখন আধুনিক যে কোনো টেলিভিশন জার্নালিস্টরা করবেন, ড্রোন শট দিয়ে শুরু করেন। আমরাও সেরকম ওপর থেকে দেখতে পাচ্ছি। একদিকে যেমন ওপর দিক থেকে দেখতে পাচ্ছি, অন্য দিক থেকে একটা নৈবক্তিক দৃষ্টিকোণ তিনি প্রথমেই নির্মাণ করছেন। অর্থাৎ তিনি রেফারেন্স ফ্রেমের বাইরে থেকে দেখার চেষ্টা করছেন। সেখানে তিনি চপলাকান্ত ভট্টাচার্য নয়, সেখানে তিনি কোনো ধর্মের নয়, সেখানে তিনি কারোর পক্ষে নয়, তিনি একজন নৈপক্ষিক নিরপেক্ষ একজন রিপোর্টার। এই অসামান্য মানুষটিকে তো দেখেছিলেন ছবিতে যেরকম দেখছি, কীরকম লেগেছিল? আমার সময় খুব কম, কিন্তু আপনার কাছে একবার শোনার লোভ সংবরণ করতে পারছি না। উনি চমৎকার। আমরা অত কম বয়সী ছেলে, ওর ওখানে যেতাম, উনি কখনো বিরক্ত হননি। উনি আমাদের সাথে যথেষ্ট আমাদের আদর করে গল্প করেছেন, অনেক কাহিনী বলেছেন। আবার কোনো কোনো অনুষ্ঠানে হয়তো ওকে নেমন্তন্ন করতে গিয়েছি, সেই কারণেও গিয়েছি। উনি সেগুলো অ্যাকসেপ্ট করেছেন, এসেছেন, এবং অনুষ্ঠানের যথারীতি মানে সুযোগ থাকলে করেছেন, কখনো ফিরিয়েছেন যদি অন্য কাজে ব্যস্ত থাকেন। এইভাবে একজন বাঙালি, তখনকার দিনের বাঙালি ভদ্রলোক তখন যেভাবে হয় আর কি, সেই অবশ্যই দেখতে দেখতে তো আমাদের সত্যি চোখের সামনে এই বাঙালি ভদ্রলোক, মানে কখনো দেখে আমরা যে যাদের ছবি দেখে অভ্যস্ত সাদা কালোতে, কখনো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতো লাগছে, কখনো লাগছে অন্যান্য যে সমস্ত উজ্জ্বল নক্ষত্রের কথা আলোচনা করি, অসম্ভব সুদর্শন, অসম্ভব ব্যক্তিত্বশালী, জনপ্রিয় তো বটেই, তা নাহলে তিনবারের সাংসদ। কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, বাংলায় চপলাকান্ত ভট্টাচার্যের মতো এমন নিরপেক্ষ সম্পাদক, সাংবাদিক ছিলেন, যা আজকের যুগেও আনুবীক্ষণিক, হয়তো পাওয়াই যায় না। সুতরাং আমরা এক বিপুল ঐতিহ্যের উত্তরাধিকার। আমরা জানি যে বারবার করে গুপ্তধন বলছি কেন, তার কারণ চর্যাপদের আগে বাঙালি কেমন ছিল, তিব্বতের কোনো গুম্ফায় বা আরাকানের কোথাও কি এখনো লুকিয়ে রয়েছে সেই গ্রন্থ? তা আবিষ্কার হলে যেমন আমরা আনন্দ পাবো, তার পাশাপাশি হয়ে উঠবে ইতিহাসের প্রামাণ্য দলিল। ৩০০ বছর বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল, কেউ জানে না। আক্রমণে জর্জরিত বাংলা, সেই বাংলার ৩০০ বছরের সাহিত্যের ইতিহাস খুঁজে পাওয়া যায় না। একদিন হয়তো খুঁজে পাওয়া যাবে। ঠিক সেরকমই একটা গুপ্তধনের মতো বই খুঁজে পাওয়া গেল, যা লিখেছেন অন্য কেউ না, চপলাকান্ত ভট্টাচার্যের মতো সম্পাদক, সাহিত্যিক। সুতরাং গুপ্তধন তো বটেই, তবে তার চারখানা এবং মতান্তরে কিছু পাতা, চারের বেশি পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে পাঠকের ক্ষতি হবে না, যা আছেন তাতে তিনি এমন সুন্দর ছবি এঁকে দিয়ে গিয়েছেন যে বাদবাকি পাতাগুলো পেলে হয়তো সম্পূর্ণতা পায়, ভালো লাগে, কিন্তু যে ছবি তিনি এঁকে দিয়ে গেছেন তা আমাদের গবেষণার জন্য এবং অবশ্যই সেই সময়টাকে বোঝার জন্য যথেষ্টই। আমি অশোকবাবু, আপনাকে, সন্দীপবাবু এবং অবশ্যই মধুময়দা, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা টাফ টকে এসেছেন, আমাদের সমৃদ্ধ করেছেন। এবং আমি বলবো আজকের টাফ টকটা একেবারে অন্যরকম, তার কারণ বাঙালির এক অজানা ইতিহাস তুলে ধরা গেল। টাফ টক উইথ ঋতব্রত এখানে শেষ করছি।